বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকের আমাদের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর সাহেব একটি স্ট্যাটাস দিয়েছেন। যে স্ট্যাটাসটির ভাষা ছিল এরকম: ফ্যাসিবাদের সময় আমরা যেরকম বিভিন্ন প্রকার প্রতিবাদ অব্যাহত রাখতাম, আর প্রতিবাদ অব্যাহত রাখলে তখন ফ্যাসিবাদের সেই সময়কার ফ্যাসিবাদী শেখ হাসিনা কিংবা তার বাহিনীরা থ্রেট করতো যে মামলা হামলা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা হবে এবং করত। আমি নুরুল হক নূর সাহেবের গতকালকের একটি স্ট্যাটাসে সেরকম একটি আভাস পেলাম। তিনি তার স্ট্যাটাসে হুমকি দিচ্ছেন যে এভাবে কেউ তার বিরুদ্ধে লেখালেখি করলে কিংবা আলোচনা চালিয়ে গেলে তিনি তাদের বিরুদ্ধে মামলা দিবেন কিংবা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন। আমার বিষয়টি গতকালকে দেখার পরে সারা রাত ভেবেছি যে হঠাৎ করে নুরুল হক নূর সাহেবের এরকম চরিত্রের পিছনে যাওয়ার কারণটা কি। আমি খুঁজে একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে মাত্র একটা মন্ত্রিত্বর জন্য আজকে তাকে থ্রেট দিতে হচ্ছে। তার পক্ষে যারা অবস্থান করেছে দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত, তার জন্য যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মাঠে তার সাথে মিছিল মিটিং করেছে, সেই সহযোদ্ধাদের ফেসবুক পোস্ট এখন ভিপি নুরুল হক নূর সাহেব নিতে পারছেন না, মানে মেনে নিতে পারছেন না। কথায় কথায় হুমকি, কথায় কথায় মামলা হবে। তো একই আচরণই তো ফ্যাসিবাদী শেখ হাসিনা করেছিল। মামলা দিয়ে কি কাউকে কি দবিয়ে রাখা গিয়েছিল? গ্রেপ্তার করে কাউকে কি দমিয়ে রাখা গিয়েছিল? ইদানিং তার পেজে গেলে দেখবেন বেশ সরকারের কঠোর কিছু নীতি পেলেই উনি শেয়ার করে লিখে দেয় সঠিক সিদ্ধান্ত, এটাই কাজ। মানে সরকার ধরেন বলেছে যে অনলাইনে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণের জন্য পুলিশ থাকবে, যারা আপনার বিভিন্ন ধরনের অন্যায় কাজ দেখলে তাদেরকে অ্যারেস্ট করবে বা এ ধরনের কিছু বিষয়কে মিন করে হয়তো কোনো একটা স্পেশাল সেল গঠন হচ্ছে। ভিপি নূর সেটা শেয়ার করে লিখবেন সঠিক সিদ্ধান্ত। মানে ওনার এখন মূল সমস্যাটা হচ্ছে ওনার বিরুদ্ধে সবাই কেন বলছেন এটা তার ভালো লাগছে না। নূর সাহেবকে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনার পক্ষে কারা লিখেছিল এবং কেন লিখেছিল সেটা অনুধাবন করলেই আপনি বুঝতে পারবেন কেন আপনার বিপক্ষে মানুষগুলো এখন লেখে, কেন আপনাকে তারা এইভাবে দেখতে চায় না। এর মূল কারণটা আপনি যদি রিয়েলাইজ করতে পারেন তাহলে আপনি এই রাজনীতিতে লম্বা সময় টিকে থাকবেন। কিন্তু একটা মন্ত্রিত্ব, আপনার দল আপনাকে ধ্বংস করে দিয়েছে। আপনি মনে মনে ভাবছেন তাহলে রাজনীতিতে কি করা উচিত? কিছুই না। একটা সিদ্ধান্ত যদি আপনি নিতে পারতেন। আজকের বিরোধী দলে থেকেও তো 6 জন, জামাতের বাহিরেও তো যারা জামাতের সাথে নির্বাচন করেছে তারা কি সংসদে প্রতিনিধিত্ব করছে না? রাজনৈতিক দলও তাদের টিকে গিয়েছে। 6 জন 2 জন 1 জন করে অন্তত তারা যে এই বাংলাদেশে যদি আপনার রাজনীতির লম্বা সময়কে টিকিয়ে রাখতে চান তাহলে আপনার এই সব থ্রেট দিয়ে লাভ নেই। অন্য দলগুলো 6 জন এমপি পেয়েছে, আপনিও 3 জন পেতেন অন্তত। আপনি 10 জন মানুষ নির্বাচন করলে আপনি সহ হয়তো এমপি হতে পারতেন, মন্ত্রিত্ব পেতেন না, কিন্তু সংসদে জুলাইয়ের পক্ষে কথা বলতে পারতেন, সনদের পক্ষে কথা বলতে পারতেন, গণভোটের পক্ষে কথা বলতে পারতেন, পিআর পদ্ধতির পক্ষে কথা বলতে পারতেন। কিন্তু গত কয়েক বছরে আপনি কি সেই যে কথাগুলো বলেছেন সেগুলোর পক্ষে এখন কথা বলতে পারছেন না। এই যে পারছেন না, এটা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। আপনার কাছে আশেপাশে পুলিশ থাকবে, ভাই ব্রাদার থাকবে, প্রশাসনের অনেক সহযোগিতা থাকবে, সচিবালয়ে ঢোকেন, পকেটে হাত দিয়ে বের হন, জীবনে এই প্রথম অনেক বড় অর্জন। এ কারণে আপনার কাছে এখন থ্রেট দিতে ভালো লাগে, ফেসবুকে চটাং লিখতে ভালো লাগে। কিন্তু আপনার এই লেখাটেখা যে জনগণ পরোয়া করে না, এটা কি বোঝেন না? আমি ব্যক্তিগতভাবে আপনাকে শ্রদ্ধা কম করি? দেখলে এখনও শ্রদ্ধা করব, সালাম দিব, ভালোবাসা, স্নেহ, মমতা, কোনো কিছুর ঘাটতি নাই। কিন্তু আপনার বিপদে এই গণ অধিকার পরিষদকে যখন তালাক দেয় এবং তৎকালীন সময়ে এই গণ অধিকার পরিষদকে ধ্বংসের জন্য বহু মানুষ চেষ্টা করেছে, তার মধ্যে একটা হচ্ছে যাদের সাথে এখন জোট করেছেন এই বিএনপি। আমি তখন বিএনপি করতাম, আপনার পক্ষে বহু কথা বলেছি। আমাকে বহু মানুষ ফোন দিয়ে বলতেন তুমি কেন নূরদেরকে উঠতে দিতে চাও? আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম
আপনার দলটা ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং ধ্বংস করাটাই যাদের উদ্দেশ্য ছিল তারা শুধু ওই একটা জায়গায় আপনাকে হেল্প করেছে, মন্ত্রিত্ব। ওই একটা মন্ত্রিত্ব আপনাকে ধ্বংস করেছে, আপনার দলকে ধ্বংস করেছে। আপনার দলের এখন মহাসচিবকে, সভাপতিকে, কার কোন স্ট্যাটাস, কে কোনটা ফেসবুকে পোস্ট করে, এর কোনো অস্তিত্ব এখন আর কিন্তু নেই। এটাই বাস্তবতা। মিল নেই, তাল নেই, এবং দাঁড়িয়ে থাকার সেই হিম্মত আজকে হারিয়ে ফেলেছেন। যাই হোক, আমি যে কথাটা উদ্দেশ্য করে আজকের কথা বলেছি সেটা হচ্ছে থ্রেড না দিয়ে মানুষের বাস্তবতা অনুভব করুন। থ্রেড দিয়ে লাভ নেই। কাকে ধরবেন? জুলাইয়ের এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে ওই মামলা হামলার ভয় দিয়ে লাভ নেই। এখন সবাই মুখ খুলে কথা বলছে, আন্দোলন করছে, মিছিল মিটিং করছে, দেশটাকে নিজের মনে করছে। এখন আর ওই আগের ডিজিটাল অ্যাক্ট আইন, অমুক আইন, তমুক আইন, এগুলা করে করে মানুষের মুখ বন্ধ করবেন, কোনো ফায়দা হবে না। বরং আপনি যে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, জাতির প্রত্যাশিত বিভিন্ন জায়গায় ওপেনলি সম্মানের সাথে যেতে পারতেন, সেটাকে কলুষিত করছেন, সেটাকে আপনি বন্ধ করছেন। মানুষ এখন কিন্তু আপনার এই ধরনের লেখা, বক্তব্য ভালোভাবে নিচ্ছে না। তারপরেও শুভকামনা রইল। রাজনীতিতে আপন পর বলতে কেউ নেই। আপনি রাজনীতি করছেন, শুভবুদ্ধির উদয় হোক। মন্ত্রিত্ব করছেন, ভালোভাবে চালান, কিন্তু মনে রাখবেন থ্রেট করবেন না। যারা আপনার বিরুদ্ধে লেখছে তাদেরকে গালিগালাজ করার, মামলা দেওয়ার হীন মানসিকতা ভিপি নুরুল হক নূর সাহেব দিবেন না নিজের দিকে, তাহলে কিন্তু সেই স্যাপ গিয়ে পড়বে। আপনি যখন নির্যাতিত ছিলেন, ওই লেখালেখি করেই আপনার পক্ষে মানুষ দাঁড়িয়েছে, ও বক্তব্য দিয়েই আপনার পক্ষে দাঁড়িয়েছে। তখনও তো কারো না কারো বিপক্ষে বক্তব্য মানুষকে দিতে হয়েছে। তখন কি তাদের নামে মামলা হয়ে সেটার পক্ষে আপনি থাকতেন? নিশ্চয়ই না। তাহলে আজকে মামলার সাহস আসে কোত্থেকে আপনার? কোন বিবেকে আপনি ফেসবুকে মামলা করতে চান? কার বিরুদ্ধে মামলা করবেন? আজকের এই বাংলাদেশের, হ্যাঁ, উন্মুক্ত স্বাধীনতা মানে এই নয় যে অভদ্রতা, অসৌজন্যতা, কিন্তু আপনি চুরি করলে চোর বলবে না, দালালি করলে দালাল বলবে না, ডাকাতি করলে ডাকাত বলবে না, খারাপ একটা কাজ আমি করলে আমাকে মানুষ গালি দিবে না? দিবে। এটা তো সোশ্যাল মিডিয়ার কাজ। সেটাকেও নিয়ন্ত্রণ করতে চান, সেই আশায় ঘুরে বালি সেটা করতে পারবেন না। তবে যদি এমন কিছু হয় যেটা আপনার চরমভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে, সেটা ব্যক্তি পর্যায় থেকে সেরকম হতে পারে, কিন্তু রাষ্ট্রের পর্যায় থেকে, রাজনীতির মাঠে মানুষের কণ্ঠরোধ করা, নিয়ন্ত্রণ করা, এটা কোনো দিনই সমুচীন হবে না। ওই হামলা মামলার ভয় দিয়ে, ওই সকল জিডিমিডির ভয় দিয়ে মানুষকে আপনারা আর বোকা বানানোর ষড়যন্ত্র করবেন না। সময় থাকতে সাবধান হন, আগামীর পথ সুন্দরভাবে পরিচালনা করুন, সেই অদূত আহ্বান জানাই।